Ami is our everything, my everything. যেই মেয়ে আমার চোখের দিকে তাকানো তো দূরের কথা, আমার সামনে কথা বলতেই ভয় পায়, সে কিনা আমাকে ঠিক করবে? কিভাবে কি? জঙ্কুক আর কিছু না ভেবে তের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দুটো লোক তের দু হাত দুপাশ থেকে ধরে রেখেছে। সুগা, ইয়োনা, জিন, আরেম ওদেরকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তেকে বারবার ছেড়ে দিতে বলছে ওরা। অনেক আকুতি মিনতি করলো তেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। একটা লোক এসে তের মাথায় রড দিয়ে জোরে বাড়ি মারলো। সাথে সাথে লোক দুটো ছেড়ে দিল তেকে। তের মাথা চেপে ধরে আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল। সারা শরীর রক্তে ভেসে গেল তের। জঙ্কুকের ভয়ে হাত পা কাঁপছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে রইল। এটা কি দেখলাম আমি? না না, এটা জাস্ট স্বপ্ন ছিল। জঙ্কুক ঘড়ির দিকে তাকালো, দেখলো 2:48 বাজে। নিজেকে শান্ত করে শুয়ে পড়লো। আরো কিছুক্ষণ ওইভাবেই শুয়ে থাকার পরও কিছুতেই ঘুম আসলো না জঙ্কুকের। চোখ বন্ধ করলেই তের রক্তমাখা মুখটা ভেসে উঠছে। জঙ্কুক আর কোনো কিছু না ভেবে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো। তে প্রতিদিনের মতো আজও শান্তির ঘুম দিচ্ছে। ঘুমের মধ্যে ওর হাতে কেমন একটা অনুভব হলো। ফট করে চোখ খুলে ফেললো। ওর পাশে ওর হাত ধরে বসে আছে জঙ্কুক। তের ঘুম যেন কর্পূরের মতো উড়ে গেল। লাফিয়ে উঠে বসলো। জঙ্কুক ওর তের দিকে তাকালো। তে আরো ভয় পেয়ে গেল জঙ্কুকের চোখ দেখে। জঙ্কুকের চোখ জোড়া রক্তিম হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। তে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে কেন? জঙ্কুক তের প্রশ্নের উত্তর না দিয়ে তেকে জড়িয়ে ধরলো। তে অবাক হলো। তের শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। জঙ্কুককে সরিয়ে দেবে সে শক্তিটাও পাচ্ছে না। তের কাঁধে গরম তরল কিছুর অনুভব করলো। আরো অবাক হয়ে কাঁপা কাঁপা হাতে জঙ্কুকের পিঠে হাত রাখলো তে। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় সবার মনে থাকে। ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য অপর মানুষটি তার জন্য হাসি মুখে মরতেও রাজি থাকে, যদি সে ভালোবাসা সত্যি হয়। কি হয়েছে কুক? জঙ্কুক এবারও তের কথার অ্যান্সার দিল না, আরো গভীরভাবে জড়িয়ে নিল। তে আবারও বলল, আপনি কান্না করছেন? জঙ্কুক অ্যান্সার দিচ্ছে না দেখে তে এবার রেগে গিয়ে বলল, আরে ধুর মিয়া, কথা কন না কেন? এত রাতের বেলা একটা মেয়ের রুমে আসতে লজ্জা করে না? আমার বউয়ের কাছে আসছি, তাতে তোমার কি? একদম চুপ থাকো। আপনার বউয়ের কাছে আসছেন? তাহলে আপনার বউয়ের কাছে যান, এখানে কি করছেন? জঙ্কুক এবার তের ঘাট থেকে মুখ তুলে তের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে আর একটা বিয়ে করতে বলছো? মানে আপনি আরেকটা বিয়ে করবেন? সেটা আমি কখন বললাম? তুমি নিজেই তো বললে তোমার সতীন আনতে। আমি আবার কখন বললাম? এই তো একটু আগে তুমি বললে না আমার বউয়ের কাছে যেতে। এখানে আসছি কেন? তার মানে তুমি আমাকে আরো একটা বিয়ে করতে বললে। অবশ্য আমার কোনো সমস্যা নেই। কি? জি ম্যাম। তাহলে এখানে আসছেন কেন? যান, বের হন আমার রুম থেকে। জঙ্কুক তের কথায় পাত্তা দিল না। নিজের মুখটা তের কানের কাছে নিয়ে কানের সাথে ঠোঁট ঘষতে ঘষতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই মিস ইউ সো ব্যাডলি বউ। জঙ্কুকের মুখে বউ ডাক শুনে তের সারা শরীর শিহরণ বয়ে গেল। চট করেই তাকালো জঙ্কুকের দিকে। জঙ্কুক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। তে জঙ্কুকের চোখে তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। তে নরম গলায় বলল, আপনি এত রাতে এখানে কেন? কাল চলে যাব সকালে, তো দেখা তো করতে পারবো না, তাই এখন দেখা করতে এলাম। কোথায় যাবেন? ট্যুরে। ও, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তে, খুব কষ্ট হচ্ছে। একবার জড়িয়ে ধরবে বউ? তে জঙ্কুকের কাতর কণ্ঠে বলা কথাটা না রেখে পারল না, জঙ্কুককে জড়িয়ে ধরলো। তেরও কেমন কষ্ট কষ্ট ফিল হচ্ছে জঙ্কুক চলে যাবে শুনে। অনেকক্ষণ জড়িয়ে থাকার পর জঙ্কুক তের মুখটা দু হাতের আদলে এনে বলল, বউ, আমি তোমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিলে তুমি কি কষ্ট পাবে? জঙ্কুকের চাহনি আস্তে আস্তে প্রখর হতে লাগলো। তে তাকিয়ে থাকতে পারলো না জঙ্কুকের চোখে। লজ্জায় মাথাটা নিচু করে নিল। তের কোনো উত্তর না পেতেই জঙ্কুক বুঝতে পারলো তার মনের কথা। জঙ্কুক আর কিছু বলল না, খুব গভীরভাবে জড়িয়ে ধরলো তেকে। তেও বাধা দিল না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো জঙ্কুককে।
জঙ্কুক আস্তে আস্তে তের গলা থেকে চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। তের শরীরের মিষ্টি স্মেলে জঙ্কুক কেমন পাগল উন্মাদের মতো হয়ে যাচ্ছে। প্রথম দিকে সফট কিস করলেও বর্তমানে জঙ্কুক লিক করছে তের গলায়। তে শক্ত করে কাঁপছে ধরে আছে জঙ্কুকের চুল। সেও কেমন ঘুরে পড়ে গিয়েছে জঙ্কুকের সাথে সাথে। তের পুরো গলা এপাশ থেকে ওপাশ লিক করছে জঙ্কুক। আস্তে আস্তে তের থুতনি, কান, মুখের পুরোটা অংশ লিক করতে থাকে জঙ্কুক। একের পর এক কিস করছে, কেমন যেন পাগলের মতো করছে জঙ্কুক। ফার্স্ট টাইম এরকম অনুভূতির সম্মুখীন হয়েছে তে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এতক্ষণ এক হাত দিয়ে জঙ্কুকের গলা, অন্য হাত দিয়ে জঙ্কুকের চুল খামচে ধরেছিল, কিন্তু এখন আর নিজেকে শক্ত রাখতে পারল না তে। নিজের শরীরের ভর পুরোটাই ছেড়ে দিল। পড়ে যেতে নিলেই জঙ্কুক তেকে ধরে ফেললো। তে চোখ বন্ধ করে আছে। জঙ্কুক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আবার শক্ত করে তেকে জড়িয়ে ধরলো। তখন আর জঙ্কুক কোনো কিছুই করছে না, শুধু জড়িয়ে ধরে রেখেছে। তের মাথাটা জঙ্কুকের বুকে চেপে ধরে আছে জঙ্কুক। কোনো কথা বলল না তে আর জঙ্কুক। কিছুক্ষণ ওভাবে থাকার পর জঙ্কুক স্বাভাবিক হয়, তেও কিছুটা স্বাভাবিক হয়। জঙ্কুক বুঝতে পারে সেটা। জঙ্কুক আলতোভাবে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তে খারাপ লাগছে সোনা? তে কোনো অ্যান্সার দিল না। আম সরি সোনা। জঙ্কুকের থেকে সরি ওয়ার্ডটা শোনার পর তে কোনো অ্যান্সার না দিলেও শক্ত করে জড়িয়ে ধরে জঙ্কুককে। জঙ্কুক মৃদু হাসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সাবধানে থাকবে, ঠিক মতো খাবে। আমি ফোন দিলে ফোন ধরতে যেন লেট না হয়, ওকে? তে আস্তে করে জঙ্কুকের বুক থেকে মাথা উঠিয়ে পিটপিট করে তাকালো জঙ্কুকের চোখের দিকে। তারপর বলল, আপনিও সাবধানে থাকবেন, ঠিক মতো খাবেন। জঙ্কুক তের কথা শুনে মুচকি হাসলো। তে তাকে বোঝার চেষ্টা করছে, এটা ভেবেই তার অন্যরকম অনুভূতি হচ্ছে। তের কপালে ভালোবাসার ছোঁয়া দিতেই তে চোখ বন্ধ করে সেটা অনুভব করলো। জঙ্কুক মুচকি হেসে চলে গেল। তেও জঙ্কুকের কথা ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল হতে হতে ঘুমিয়ে পড়ল। তারা কলেজ থেকে বান্দরবন ট্যুরে এসেছে আজ 2 দিন হয়েছে। লিসাও ট্যুরে এসেছে। আজকাল সে জঙ্কুকের আশেপাশে তেমন আসে না, দূরে দূরে থাকে। সেটা দেখে ওরা সবাই অনেক অবাক হয়েছে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি। জঙ্কুকের মন টিকছে না। তেকে এক পলক দেখার জন্য ওর মনে উথাল পাথাল শুরু হয়ে গেছে। তে কাল থেকে ফোনটাও ধরছে না। তের বাসার কেউই ফোন ধরছে না। সেটা দেখে জঙ্কুকের অস্থিরতা আরো বেড়ে গেল। জঙ্কুক ট্যুর থেকে এসে সোজা তেদের বাসায় আসলো। বাসার সামনে দারোয়ানকে না দেখে অবাক হলো বেশি না ভেবে ভেতরে গেল। ভেতরে যেতেই জঙ্কুকের পৃথিবী যেন থমকে গেল। শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। সবকিছু কি শেষ হয়ে গেল? দোষ কি ছিল ওর? পাপটা কি বেশি করে ফেলেছিল? ওর সুখগুলো সবসময় কেন এভাবেই দুমড়ে মুচড়ে যায়? হসপিটালের করিডোরে বসে আছে জঙ্কুক। তার পাশেই জিন, আরএম, জিমিন আর জিমিনের মা জিসু বসে আছে। কুষাণ আর শানকে জড়িয়ে ধরে বসে আছে জিন। ওরা দুজনেই অনেক ভয় পেয়েছে। এইটুকু বয়সে ওদের উপর দিয়ে ঝড় বয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? জঙ্কুক আর আরএম তো পাথর হয়ে গিয়েছে। জিন পাগলের মতো কান্না করছে ওদেরকে জড়িয়ে ধরে। ইয়োনা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। জিমিন চুপচাপ বসে চোখের পানি ফেলছে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তেকে। সুগা আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছে। সবার উপর দিয়েই ঝড় বয়ে যাচ্ছে। কে কাকে সামলাবে? কাছের প্রিয় মানুষগুলো যে মৃত্যুর সাথে লড়াই করে চলেছে প্রতিটা মুহূর্তে। সবকিছু ঠিকই ছিল। সুগা একটা কেস সলভ করছিল বর্তমানে। বেখুন নামে ছেলেটা 7টা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। বেখুন নামে ছেলেটার বাবা বড় ব্যবসায়ী। তিনি ছেলের কুকর্ম ঢাকতে আর নিজের মান সম্মান বাঁচাতে সুগাকে ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু সুগা রাজি হয় না। বাসায় যাওয়ার সময় তাই সুগাকে আটক করে। সুগা জিমিনের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ গাড়ির সামনে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুকুসকে সুগা গাড়ি থেকে নেমে বলল, কি সমস্যা ভাই? রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেগুলো কোনো কথা না বলে সুগাকে এসে মারতে থাকে। সুগা হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। বুঝে ওঠার আগেই ওরা সুগার অবস্থা খারাপ করে দেয়। আর একা এতগুলো ছেলের সাথে ও পেরে ওঠেনি। সুগা মার খেতে খেতে আধমরা হয়ে যায়। ফোনের ওপাশে জিমিন চিৎকার করে কান্না করে যাচ্ছে।
সুগার চোখ আস্তে আস্তে বন্ধ হওয়ার আগেই দেখতে পেল কালো কোট পরা একটা লোক পিস্তল হাতে ওর দিকে এগিয়ে আসছে। বিকট হাসি দিয়ে বলল লোকটি, আমার মান সম্মানের জন্য আমি সবকিছু করতে পারি, তোকে মারতেও পারি। সুগা ব্যথায় কথা বলতে পারছে না। লোকটি বন্দুক বের করে সুগার বুকের দিকে 2টা গুলি করেন। রাতের বেলায় রাস্তা ফাঁকা থাকায় কেউ সুগার এই করুণ দশা দেখতে পেল না, কিন্তু ফোনের ওপাশে থাকা মানবী বুক ভরা ভালোবাসা নিয়ে কান্না করতে করতে ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। জিমিন কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। সুগার পাশ দিয়ে কয়েকটা ছেলে যাচ্ছিল, তাদের মধ্যে একটা ছেলে সুগাকে চিনতে পারে, তাকে অনেকভাবে সাহায্য করেছিল সুগা। সুগার এমন অবস্থা দেখে ছেলেগুলো হসপিটালে নিয়ে যায় সুগাকে। সুগার বাড়িতে ফোন দিয়ে জানানো হয়। বাসায় সুগার এমন অবস্থার কথা জানতে পেরে সবারই খারাপ অবস্থা। আরেম নিজেকে শক্ত রেখে সবাইকে নিয়ে হসপিটালে যায়। তখন সুগা অপারেশন থিয়েটারে ছিল। সুগার প্রচুর রক্ত বের হয়েছে, তাই রক্ত লাগবে 3 ব্যাগ। 2 ব্যাগ ব্লাড ব্যাংক থেকে নেওয়া হয়েছে, আর 1 ব্যাগ পাওয়া যায়নি, তাই তেকে রক্ত দিতে হয়েছে। সুগা আর তের ও নেগেটিভ রক্ত ছিল, তাই সমস্যা হয়নি। দীর্ঘ 4 ঘন্টা পর ডক্টর বের হলো অপারেশন থিয়েটার। ডক্টর, আমার ভাই সুগা কেমন আছে এখন? দেখুন, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি, 2টা গুলি বের করেছি। 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমরা কিছু বলতে পারছি না। আল্লাহকে ডাকুন। ওরা সবাই আগে থেকেই কান্না করছিল। ডক্টরের এমন কথায় আরো জোরে জোরে কান্না করতে লাগলো সবগুলোতে। হসপিটালের অনেকেই তাদের পারিবারিক বন্ধন দেখে মুগ্ধ হচ্ছে। অনেকে তো বলছে এমন পরিবারও হয়। জ্ঞান ফিরতেই জিমিন সুগাকে ফোন দেয়, কিন্তু কেউই ফোন ধরে না। না পেরে সুগার বাসায় ফোন দেয়। একজন মেট ফোন ধরে সব বলে, হসপিটালের ঠিকানা দেয় তাকে। জিমিন তখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, সাথে তার মাও আসে। হসপিটালে এসে সুগার এমন অবস্থা দেখে আরও ভেঙে পড়ে জিমিন। নির্ঘুম একটা রাত কেটে যায় সবার। সারা রাতে কেউই চোখের পাতা এক করতে পারেনি। কুষাণ আর শান ঘুমের ঘরেই ফুপিয়ে কেঁদে উঠছে। ওরা ছোট হলেও ওদের বাবাইকে ওরা ভালোবাসে। বুঝতে পেরেছে তাদের বাবাই অসুস্থ, তাই তো কিছু বলছে না, নিঃশব্দে কান্না করছে। সকালে আরেম ওদের সবাইকে বাসায় পাঠাতে চাইলে কেউই যেতে চায় না, কিন্তু আরেমের কাছে হার মেনে তে, ইয়োনা আর কুষাণ আর শানকে বাসায় যেতে হয়। কিন্তু জিন হার মানেনি, সে যাবে না মানে যাবেই না। বাসায় এসে কুশ আর শানকে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দেয় তে। তে ফ্রেশ হয়ে এসে দেখলো কুশ আর শান এলোমেলো হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ওদেরকে ঠিক করে শুয়ে দিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই নিচে শব্দ হয়। হুড়মুড়িয়ে উঠে তে, ভয় পেয়ে নিচে গেল দৌড়ে। নিচে কালো কালারের পোশাক পরা লোকদের দেখে ঘাবড়ে যায় তে। তখন শাওয়ার নিচ্ছে ইয়োনা। তে কাঁপা কাঁপাই বলল, কারা আপনারা, এখানে কি করছেন? লোকগুলো কিছু না বলে বাসার জিনিসপত্র ভাঙতে থাকে। ভাঙার শব্দে কুশ আর শানের ঘুম ভেঙে যায়। ওরা রুম থেকে বের হতেই 2টো লোক এসে ওদের কোলে নিয়ে বাহিরের দিকে হাঁটা দেয়। কুশ আর শান ভয় পেয়ে কান্না করে দেয়। তে বাধা দিয়ে বলে, এই কারা আপনারা, কোথায় নিয়ে যাচ্ছেন ওদেরকে? ওদেরকে দিন বলছি আমাকে। এইডারে ধর কেউ, নাকি এইডারেও বস নিতে বলছে? না না ভাই, বস তো শুধু 2টো বাচ্চা ছেলেকে নিতে বলছিল। কি সব বলছেন আপনারা? প্লিজ ওদেরকে ছেড়ে দিন, প্লিজ। এই মেয়ে, সামনে থেকে সরো, আমাদেরকে যেতে দাও। ওদেরকে কোথাও নিয়ে যাবেন না, প্লিজ। ওদেরকে আমার কাছে দিন, প্লিজ। লোকগুলো কুশ আর শানকে দেবে না তো দেবেই না। তেও কম না, কুশ আর শানকে ওদের সাথে যেতে দিবেই না। এক পর্যায়ে ধস্তাধস্তি লেগে যায় ওদের মধ্যে। এতক্ষণে ইয়োনাও এসে পড়েছে। একটা লোক শানের গলায় ছুরি ধরে বলল, আমাদেরকে যেতে দাও, না হলে এই ছেলেকে এখানেই মেরে ফেলবো। তে ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে না পেরে ধারালো ছুরিটা হাত দিয়ে টান দিয়ে নিতে গিয়ে তার হাতটা কেটে গেল। সেদিকে ওর খেয়াল নেই। ইয়োনার রক্তে ফোবিয়া আছে। রক্তে ফোবিয়া থাকায় রক্ত দেখে ওর মাথা চক্কর দিতে লাগলো। তের কাজে ছেলেগুলো খেপে যায়। এবার জোর করে বের হতে গেলেই তের হাতে থাকা ধারালো ছুরিটি একটা লোকের পিঠে ঢুকিয়ে দেয় তে। ওদেরকে ছেড়ে দে, নাহলে তোদের সব কটাকে খুন করব। লোকগুলো ভয় পায়। ছোট্ট পুটি একটা মেয়েকে ওরা ভয় পাচ্ছে। ওরা কুশ আর শানকে কোল থেকে নামিয়ে দেয়। কুশ আর শানও দৌড়ে গিয়ে ইয়োনাকে জড়িয়ে ধরে। ইয়োনাও জড়িয়ে ধরলো ওদেরকে। হঠাৎই
পেছন থেকে একটা লোক এসে তের মাথায় বাড়ি মারলো। তের শরীর এমনিতেই কাল রক্ত দেওয়ায় দুর্বল ছিল, তার ওপর মাথায় বাড়ি। সব সহ্য করতে না পেরে দপ করে পড়ে গেল ফ্লোরে। ইওনা, কুশ, শান চিৎকার করে উঠল। ওরা চারজন আর লোকগুলো ছাড়া বাসায় আর কেউ নেই। দারোয়ান আর মেডগুলোকে আগেই সরিয়ে দিয়েছে। জঙ্কুক এসে তের মাথায় বাড়ি মারা দেখে ওর পৃথিবী থমকে গেছে, পা যেন তার চলছেই না। লোকগুলোর দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে লোকগুলো জঙ্কুকের চোখ দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। জঙ্কুক ওদিকে খেয়াল না করে তের কাছে যায়। এই এই তে, চোখ খোলো। এই দেখো, আমি এসে গেছি। এই দেখো তে, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না।